দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে। আমাদের রাজ্যের দিকে যদি আমরা নজর দিই তাহলে সেই 7 দফার মধ্যে 4 দফা হয়ে গেছে, 3 দফা এখনো বাকি রয়েছে। কাঁথির দিকে নজর রাখবো, কাঁথি লোকসভা কেন্দ্র, সেখানে ভোট রয়েছে 25শে মে। কিন্তু তার আগে আজ কি ছবি ধরা পড়লো সকাল থেকে? একেবারে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল নেতা, একাধিক তৃণমূল নেতার বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন। কেন গেলেন? ভোট পরবর্তী অশান্তি কবেকার? 21 সালের ভোট পরবর্তী অশান্তির মামলা নিয়ে 2024 সালে এই লোকসভা ভোটের আবহে তদন্ত। কি কারণ, কি বিষয়, আরো বিস্তারিত জানার চেষ্টা করব সুজিতের কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, ঠিক কি কারণ, কোন মামলা, সেইটা আগে একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, যেখানে এই 24 সালে 21-এর ভোট পরবর্তী অশান্তির মামলার তদন্ত করতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন। সোনিয়া, দেখো, 2021 সালের ভোট পরবর্তী যে বলা যায় হিংসা এবং তার পরিপ্রেক্ষিতে মামলা, এবং সেই মামলায় সিবিআইয়ের তদন্তের নির্দেশ, এবং 30 জন তৃণমূল নেতা স্থানীয়ভাবে যারা কাঁথির এই মারিস্তা এলাকার, তাদেরকে কিন্তু নোটিশ দিয়েছিল সিবিআই। যেটা সিবিআই সূত্র জানাচ্ছে যে তারা কেউই যোগাযোগ করেনি বা হাজিরা দেননি, এবং সেই পরিপ্রেক্ষিতে আজ আচমকাই, একেবারে তুমি ঠিকই বললে, 24-এর ভোটের যখন দোরগোড়ায় 1 সপ্তাহ পরে এখানে ভোট, সেখানে কিনা তৃণমূল নেতাদের, একাধিক তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি গেলেন। আবার কোনো তৃণমূল নেতার বাড়িতে আবার সোনিয়া দুবারও গিয়েছেন আজ সকালে, গিয়ে নানা রকম জেরা করেছেন, এবং বাড়ির যার নামে অভিযোগ তিনি কোথায় তার খোঁজে তল্লাশি যে সেটাই জানিয়েছেন। যদিও তারা সরাসরি সঙ্গে থাকো, নন্দদুলাল মাইতি তৃণমূল নেতা একজন, যার বাড়িতে সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন। কি বলছেন নন্দদুলাল মাইতি, একটু শোনা যাক। আমাদেরকে কোনো কারণেই জানানো হয়নি। বাড়িতে যখন ঢুকে দেখি মেয়ের সঙ্গে বচসা, বৌমার সঙ্গে বচসা, আমার স্ত্রীর হাত ধরে টানাটানি, পরবর্তীকালে ঘুরে এসে আবার টর্চারিং শুরু করে দিয়েছে। কোনো কেসের ব্যাপারে কোনো ইনভেস্টিগেশনে এলেও আসতে পারে, আর এ ব্যাপার আমাকে ক্লিয়ার কোনো খুলে বলেনি। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুভেন্দু অধিকারী চক্রান্ত করে সিবিআইকে দীঘায় রেখে, কোথাও কাঁথিতে রেখে উৎকোচের বিনিময়ে এটা করানোর চেষ্টা করছে, এটা আমার যেটা মনে হয়েছে। 5 দিন আগে তো আমাদের অনুশ্রী দাস, কুমির দাস, জেঠাই বাড়ি, ওলমাই, এই সমস্ত বাড়িতে গিয়ে হানা দিয়েছে, তারা কোনো এই কেসের সঙ্গে যুক্ত না। একটা বিষয় আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, আবার আমাদের প্রতিনিধির কাছে ফিরি। রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তো উঠছেই, তার কারণ 24 সালেই লোকসভা ভোট যখন চলছে, যেখানে 25 তারিখ কাঁথিতে ভোট, তার আগে ঠিক কি কারণ যে এই পৌঁছে যাওয়া রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, রাজনৈতিক প্রেক্ষাপটটাই বা কি? সামনেই কিন্তু লোকসভা ভোট, এবং সামনে মানে একবারে দোরগোড়ায়, যেখানে কিনা আর 6 দিন পরেই ভোটের যে এই যে 25 তারিখের ভোটকে ঘিরে প্রচার শেষ হবে। শেষ মুহূর্তের প্রচার জোর কদমে চলছে। গতকাল মুখ্যমন্ত্রী এলেন কাঁথিতে, আর আজকে দেখা যাচ্ছে যে একেবারে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি সিবিআইয়ের প্রতিনিধিরা পৌঁছে গেলেন, এবং 7 সকালে পৌঁছে যাওয়া কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সেটা রাজনৈতিকভাবে কিন্তু দেখা যাচ্ছে কি না, একেবারে ভোটের মুখে অন্যরকম একটা যেন শোরগোল শুরু হয়েছে, চর্চা শুরু হয়েছে, চাপানুতর শুরু হয়েছে। সরাসরি তৃণমূল নেতারা কিন্তু অভিযোগ করছেন গোটা বিষয়টি বিজেপির বলা যায় যে রাজনৈতিক ইচ্ছে বা উদ্দেশ্য, তারা কিন্তু কেন্দ্রীয় যে বাহিনী বা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এভাবে হেনস্থা করছেন যাতে ভয় পান তারা। যদিও তারা আবার এটাও বলছেন ভয় পাওয়ানো যাবে না এভাবে, কারণ ভোটে পরাজয় বুঝেই এমনটা করছে বিজেপি। যদিও বিজেপি এই অভিযোগ বেশ, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে সুজিত। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। একদিকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলেছেন শোনাবো, তারই পাশাপাশি বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য তিনি বা কি বলছেন শুনুন। দেখুন, 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সির ব্যবহার ছিল 60%, এখন সেটা বেড়ে হয়েছে 95%। নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও বেছে বেছে সারা দেশ জুড়ে বিরোধী শাসিত রাজ্যগুলোতে বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে যেভাবে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে, 2021 অর্থাৎ 3 বছর আগের একটা কেসকে কেন্দ্র করে 25 তারিখ যেহেতু এই জায়গায় ভোট আছে, ভোটের আগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, তাদেরকে ঘরে গৃহবন্দী করে দেওয়া বা পারলে জেলে করে দেওয়া বা সেখানকার ভোটারদের বিব্রত করা,
বা সেখানকার ভোটকে ইনডিরেক্টলি প্রভাবিত করার, এটাই একটা প্রচেষ্টা। সিবিআই কখন কোথায় কিভাবে তদন্ত করতে যাবে সেটা সিবিআই জানে, আর আদালত জানে। আদালতের নির্দেশে এবং নজরদারিতে তদন্ত চলেছে। তো এক্ষেত্রে যদি তাদের কিছু বলার থাকে সরাসরি আদালতে গিয়ে বলতে পারেন। এখন সিবিআই কেজড প্যারেট নয়, তারা তাদের মধ্যে তদন্ত করছে। তাদের তো তদন্তের গতি অত্যন্ত স্লথ, এতে আমরা ক্ষুব্ধ। আমাদের যে আরো দ্রুত তদন্ত হোক। আমাদের এত 60-এর উপর ছেলে মারা গেছে, পার্টির সহকর্মীর মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত আমরা তার সুরাহা করতে পারিনি, দেখতে পাইনি। কি করছে সিবিআই? আমাদের ক্ষোভ থাকার কথা, অন্য কোনো কথা বলবেন কেন? তৃণমূল বলুক, তৃণমূলকে চিনে গেছে মানুষ, প্রতিহিংসা কাকে বলে তৃণমূলের থেকে শিখে নিয়েছে মানুষ। এবার নজর রাখবো হাইকোর্টের নির্দেশ, আর সেই নির্দেশে সন্দেশখালীর তদন্ত করছে সিবিআই। আর এবার সিবিআই ক্যাম্প অফিস খোলা হলো। সিবিআই ক্যাম্প অফিস খোলা হলো সন্দেশখালীতে, যেখানে অভিযোগ জানাতে পারবেন এবার সরাসরি সন্দেশখালীর মানুষজন। এর আগেও আমরা দেখেছিলাম একাধিক নির্দেশ, আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, এর আগে আমরা দেখেছিলাম ইমেলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালীর মানুষ, তাদের যদি কোনো অভিযোগ থাকে। এবার সরাসরি এই ক্যাম্প অফিসের মাধ্যমেই অভিযোগ জানাতে পারবেন তারা। একবারই সোনিয়া, মে মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর জমি দখল এবং এমনকি নারী নির্যাতন সংক্রান্ত যে সমস্ত অপরাধ সংঘটিত হয়েছে তার তদন্ত করবে সিবিআই, এই মর্মে কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরই সিবিআইয়ের তরফে মেল আইডি ক্রিয়েট করা হয়েছিল এবং গত এক মাস ধরে আমরা দেখেছি যে এই সিবিআই ক্রিয়েট করা মেলে সন্দেশখালীর বিভিন্ন নাগরিক তাদের বিভিন্ন অভিযোগ, যেমন জমি দখলের অভিযোগ বা জমিতে জল ঢুকিয়ে ভেরি করে দেওয়ার অভিযোগ, এই সংক্রান্ত অভিযোগ তারা ইমেল মারফত পেয়েছে। এবার সরাসরি সন্দেশখালী এলাকায় তারা ক্যাম্প অফিস করছে। আজকে সকাল থেকেই ধামাখালী বাস স্ট্যান্ডের কাছে সিবিআইয়ের এই ক্যাম্প অফিস তৈরির কাজ শুরু হয়ে গেছে এবং আজ থেকে ক্যাম্প অফিস শুরু হবে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে সকাল থেকে আমরা দেখলাম যে সকালবেলায় 7 সকালে সিবিআই অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এই ধামাখালী বাস স্ট্যান্ডের কাছে তারা চলে আসেন। সেখানে এসবিআইয়ের যে শাখা রয়েছে তার ঠিক নিচেই সেখানে ক্যাম্প অফিস তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেখানে সিবিআই অফিসাররা অপেক্ষা করছেন। ক্যাম্প অফিস তৈরি, এখানে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছে, যে কাজ তারা করছেন কেন্দ্রীয় বাহিনী সে ক্যাম্প তৈরি করছেন এবং সেখানে সিবিআই আধিকারিকরা বসবেন এবং সেখানেই সন্দেশখালীর সাধারণ নাগরিক এসে জমি সংক্রান্ত তাদের যদি কোনো অভিযোগ থাকে তারা সেটা জানাতে পারবেন, বা কোনো অপরাধের তারা যদি শিকার হয়ে থাকেন সেই বিষয়ে তারা সেখানে অভিযোগ জানাতে পারবেন। এমনকি নারী নির্যাতন সংক্রান্ত কারো যদি অভিযোগ থেকে থাকে তাহলে সেই ক্যাম্পে এসে তারা অভিযোগ সরাসরি জানাতে পারবেন, এমনটাই কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এই কারণেই এই বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। অমিত, এখন কি এই ক্যাম্প চলবে? দেখো, এখনো পর্যন্ত সিবিআই সূত্র থেকে যেটা বলা হচ্ছে যে এই ক্যাম্প কিন্তু এখন চলবে, তবে কতদিনই চলবে তা এখনো কিন্তু স্পষ্ট করা হয়নি সিবিআইয়ের তরফে। তবে আজ থেকে ক্যাম্প শুরু হচ্ছে। আমরা দেখেছিলাম গত ফেব্রুয়ারি মাসে পুলিশের তরফে বিভিন্ন জায়গাতে এই ধরনের কিন্তু ক্যাম্প তৈরি করা হয়েছিল। সেই ক্যাম্প কোথাও 7 দিন, একেবারে অমিত, বেশ নজরে থাকবে। বেশ, সপ্তম দফায় লোকসভা নির্বাচন আর শেষ দফাতেই কলকাতাতে ভোট রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা শো তার আগে 27 এবং 30 মে অবশ্যই নজর থাকবে। কিন্তু কি কি কর্মসূচি রয়েছে, তার জোড়া মিছিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা উত্তর আর কলকাতা দক্ষিণে। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, খুব ভাইটাল দুটো সিট কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ, এবং এই মেগা শোয়ে কি কি থাকছে, কি কি কর্মসূচি থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, অবশ্যই কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই দুটি লোকসভা কেন্দ্রই তৃণমূল নিজেদের দখলে রেখেছে এবং এবারের লোকসভা ভোটেও এই দুটি কেন্দ্রকেও বিশেষভাবে নজর দিচ্ছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী 27 মে ও 30 মে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করতে চলেছেন। কলকাতা উত্তরে যেমন আগামী 27 মে কাকুরগাছি থেকে ফুলবাগান হয়ে প্রায় 3 কিলোমিটার রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি 30 মে একদম শেষ লগ্নে, যেখানে 1 জুন ভোট রয়েছে কলকাতা দক্ষিণে, আর তার ঠিক শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 30 মে দক্ষিণ কলকাতায় মেগা রোড শো করতে চলেছেন। যাদবপুর থানা থেকে শুরু হয়ে আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত প্রায় 8 কিলোমিটার জুড়ে এই রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জুন কলকাতা দক্ষিণের ভোট রয়েছে আর তার ঠিক 48 ঘন্টা আগে থেকে, অর্থাৎ 30 তারিখ বিকেল 5টা পর্যন্ত প্রচার করা যাবে। আর তাকে
সামনে রেখেই একদম শেষ লগ্নেই মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখ দুপুরবেলায় এই রোড শো করবেন বলেই তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি। আর এই রোড শো যাদবপুর থানা থেকে শুরু হয়ে হাজরা হয়ে রাসবিহারী হয়ে আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত যাবে। প্রায় 8 কিলোমিটার জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে বেহালাতেও আরও একটি রোড শো করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সব মিলিয়ে কলকাতায় সভার থেকে বেশি, নির্বাচনী সভার থেকে বেশি রোড শোয়ে বেশি গুরুত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটকে সামনে রেখে। এবং 27 ও 30 রোড শো করার পাশাপাশি বেহালাতেও রোড শো করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনটাও সফরসূচি প্রস্তুত হচ্ছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ সোমরাজ, সঙ্গে থাকো, কারণ আরো একটা দিকে আমরা নজর রাখবো। 1 জুন বেশ কয়েকটি জায়গায় ভোট রয়েছে, অবশ্যই সেসব আপডেট তো আমরা আপনাদের জানাচ্ছি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেখানেও ভোট রয়েছে 1 জুন। আর 27 আর 30 মের কর্মসূচি আপনাদের জানাচ্ছিলাম। এবার 29 মে মেটিয়াবুরুজে সেখানে সভা করবেন এক মঞ্চেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজের কাছ থেকে আপডেট নেব। সোমরাজ, 29 মের কর্মসূচিটা একটু জানতে চাইবো। একেবারে এক মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে। দেখো, একদমই তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী 29 মে মমতা বন্দ্যোপাধ্যায় মেটিয়াপুরুজ কেন্দ্রে অর্থাৎ মেটিয়াপুরুজ বিধানসভায় তিনি নির্বাচনী জনসভা করতে চলেছেন। এই মেটিয়াপুরুজ বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভার মধ্যেই পড়ে এবং সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার হয়েই নির্বাচনী জনসভা করতে চলেছেন। তৃণমূল সূত্রে আমরা যেটা জানতে পারছি, ডায়মন্ড হারবার লোকসভার জন্য শুধুমাত্র একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জনসভাটি করতে চলেছেন মেটিয়াপুরুজে। যেটা সূত্র মারফত আরও জানা যাচ্ছে, ওই জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকতে চলেছেন। অর্থাৎ একদম প্রচারের শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে দেখা যেতে পারে এবং সেটি হচ্ছে মেটিয়াপুরুজে আগামী 29 মে বিকেলে এই জনসভা হবে। তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি প্রস্তুত হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ সোমরাজ, আর এবার নজর রাখবো আমরা শীতলকুচির দিকে। কোচবিহারে ভোট তো হয়ে গিয়েছে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পরেও শীতলকুচি এখনো খবরের শিরোনামে। কেন? কারণ সেখানে তৃণমূল নেতা, তৃণমূল প্রধান খুন হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। হামলার ঘটনা, তার উপর হামলা হয় গতকাল রাতে বাড়ি ফেরার সময়। ঠিক কি ঘটেছে? রাজেশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, এই গোটা বিষয়টা একটু জানতে চাইবো। কি অভিযোগ উঠে আসছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কারা এই ঘটনা ঘটালো, কি জানতে পারছো? দেখো সোনিয়া, গতকাল রাতে শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায় একটি অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে কিন্তু গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শীতলকুচি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। তৃণমূলের দাবি, বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং তিনি বর্তমানে কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ নেই। রাজেশ, পরিবারের তরফ থেকে, এই তৃণমূল প্রধানের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পরিবারের সদস্যদের সঙ্গে, কিন্তু এই গুলিকাণ্ডের বিষয় নিয়ে পরিবারের সদস্যরা মুখ খুলতে একদমই রাজি হয়নি। তারা সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলছে না এবং আমরা সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম। তাদের একটাই দাবি যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত, বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে তারা অনুমান করছেন। বড় মোর্চার থেকে বাড়ি যেতেছিল, রাতের অন্ধকারে স্কুটারের পিছনে ছিল, গুলি করছে। আমার মনে হয় এই দুষ্কৃতকারীরা এই বিজেপির মদতপুষ্ট হবে। ওই এলাকায় বিজেপি আছে, এদের মদতপুষ্ট কেউ হবে। হ্যাঁ, অঞ্চল প্রধান নানান কাজে আমাদের, যেমন আমরা সহকারী সভাপতি, আমাদের যেতে হয় না, মানুষ তো কাজে যায়। কি মনে হচ্ছে বিরোধীরা আছে, বিজেপি এর পেছনে আছে? আমরা দেখতেছি, আমার মনে হয়, কিন্তু আমরা দেখতেছি, এটাও তদন্ত করে দেখতেছি। বিজেপির উপরে দোষ চাপানো ছাড়া তাদের আর কোনো অল্টারনেটিভ নেই। যে ঘটনাটা ঘটিয়েছে সমাজ বিরোধী এবং দুষ্কৃতকারীরা, এই ঘটনার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। আজকে লালবাজার অঞ্চলের প্রধান গতকালকে যেভাবে তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে, আজকে গোটা পশ্চিমবাংলা
বোম বারুদের উপরে, গুলির উপরে দাঁড়িয়ে আছে। আর তার ফলেতেই তৃণমূলের প্রধানকে কালকে গুলিবিদ্ধ হতে হচ্ছে। আর এবার আমরা একটু নজর রাখবো উলুবেরিয়ার দিকে। হুমকি পোস্টার, খুনের হুমকির পোস্টার, কিন্তু কাকে খুনের হুমকি বা কাদের খুনের হুমকি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকির পোস্টার উলুবেরিয়ায়। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কারা এই পোস্টার টাঙালো? সন্তু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কারা এই কাজ করলো? দেখো, একদমই রাতের অন্ধকারে কেউ বা কারা কিন্তু উলুবেড়িয়ার যে 16 নম্বর জাতীয় সড়ক আছে মহিষাতলা এলাকা, সেই এলাকার যে সার্ভিস লেন, সেই সার্ভিস লেনে কিন্তু ইটের ওপর একটি সাদা কাপড়ের রং দিয়ে লেখা এই হুমকি পোস্টার। সেখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে কিন্তু গাড়ি ধাক্কা দিয়ে খুন করা হবে, এমনই কিন্তু চাঞ্চল্যকর যে পোস্টার, সেই পোস্টার কিন্তু রীতিমতো কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর খবর যায় কিন্তু উলুবেড়িয়া থানার পুলিশের কাছে। পুলিশ এই মুহূর্তে কিন্তু ব্যানার্জিকে খুলে নিয়ে গিয়েছে। তবে কেউ বা কারা পোস্টারটি মারলো সেই নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা, এখনো কিন্তু জানা যায়নি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে পুরোপুরি কিন্তু ইলেকশন কমিশনকে অভিযোগ করা হবে বলে জানা গিয়েছে। পাল্টা কিন্তু বিজেপি যেটা দাবি করছে, এটা কিন্তু নিজেদের মধ্যে অন্ধ যে ক্ষোভ আছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, এবং এই যে কাজ, সেই কাজের সাথে বিজেপির কোনো কর্মীরা যুক্ত নয়, এবং তারা কিন্তু পুরোপুরি তদন্তের দাবি করছে এবং যারা করেছে তাদের শাস্তির দাবি করছে। বেশ, এটা তারাই করে যাদের রিপোর্ট কার্ড থাকে না, এটা তারাই করে যারা জানে আমরা হারবো। তারা জোচ্চুরি করবে, তারা খুনোখুনি করবে, তারা সন্ত্রাস করবে, ঝান্ডা ডান্ডা ইত্যাদি করবে। এইটাই তো প্রমাণ পায়। প্রাণের হুমকি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দিন দিয়েছেন, কিন্তু ওই ঈশ্বর আল্লাহ ভগবান তাকে বাঁচিয়ে রেখেছেন মানুষের কাজের জন্য। তৃণমূল অনেক ধরনের রণকৌশল নিয়েছে, এর মধ্যে এটাও একটা। বিজেপির রাজনীতি হিংসার রাজনীতি নয়, হুমকির রাজনীতি নয়। আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, চলার পথ আছে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্ব আছে, আর 365 দিনের সংগঠন আছে। ও চিঠিও লিখছে ওরা, আর চিঠিকে সামনে রেখে ভোটকে প্রভাবিত করবার সমস্ত প্রচেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। মানুষ এগুলো বোঝে।